Welcome student, welcome to Tutorial House Care of Mixer YouTube চ্যানেলে। আজকের ভিডিও ক্লাস 11 এর পলিটিক্যাল সায়েন্সের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে স্টেট বা রাষ্ট্র, সেই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্র কি এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদান আলোচনা করো, সেই প্রশ্নটার আলোচনা নিয়ে। এর আগের ভিডিওতে আমি এর যে নোটটা সেটা আমি আপলোড করে দিয়েছিলাম, তা বলেছিলাম এটাকে আজকে বুঝিয়ে দেবো। তা সেই কথা মতোই আজকে এই কোশ্চেনটাকে আমি আলোচনা করব। তা আলোচনা শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে আমি আর্টসের বিভিন্ন বিষয়ের আলোচনা করে থাকি। আর সাবস্ক্রাইব করলে এর নিচে দেখবে একটা বেল আইকন, অর্থাৎ ঘন্টার মতো একটা অপশান আসবে, সেটাকে প্রেস করতে হবে। তা না হলে কিন্তু নতুন যে ভিডিও আপডেটগুলো সেগুলো তোমরা পাবে না। তা চলো চলে যাই আজকের আলোচনায়, রাষ্ট্র কী এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে বা উপাদান সম্পর্কে আলোচনা করবো এই প্রশ্নটা নিয়ে। 2022 সালে এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি। আর এটা 8 নম্বরের প্রশ্ন। মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে রাষ্ট্র কাকে বলে, এর জন্য থাকবে 2 নম্বর, আর রাষ্ট্রের উপাদান বা বৈশিষ্ট্য এর জন্য থাকবে 6 নম্বর। টোটাল 8 নম্বর নিয়ে এই প্রশ্নটা। তা সবার আগে আমরা রাষ্ট্র কি এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। রাষ্ট্র, তা আমরা যেখানে থাকি সেই দেশের নাম কি? সেই দেশের নাম ভারতবর্ষ। আমরা সকলেই জানি। সেই রকম আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ রয়েছে, সেই যে এলাকাগুলো তাকে বলা হয় রাষ্ট্র। তো এই রাষ্ট্র ধারণাটা তো আর হট করে এলো না, কিভাবে এলো সে সম্পর্কে আলোচনার পরে আমরা সংজ্ঞাতে যাব। তা রাষ্ট্র শব্দটা প্রথম ইউজ করেন বা ব্যবহার করেন 1513 সালে ইটালির দার্শনিক মেকিয়াভেলি। তোমরা এই নামটা শুনেছ, ইতিহাসে পড়েছ। তা ইটালির দার্শনিক মেকিয়াভেলি কিন্তু 1513 সালে সর্বপ্রথম রাষ্ট্র শব্দটা ব্যবহার করে। কিন্তু এর আগে কি রাষ্ট্র ব্যবহার হয়নি? অবশ্যই হয়েছে। এর আগে গ্রিস দার্শনিকেরা, অ্যারিস্টটলের বোদা, এরা গ্রিক দার্শনিকেরা কিন্তু রাষ্ট্র শব্দটাকে ব্যবহার করছে। তারা বলছেন রাষ্ট্র হচ্ছে নগর রাষ্ট্র। এখনকার মতো আধুনিক রাষ্ট্র ধারণাটা কিন্তু তখনও আসেনি। তাদের ধারণায় কতগুলো ছোট ছোট নগর একত্রিত হয়ে তৈরি হয় রাষ্ট্রে। তাই তারা যে ধারণা দিচ্ছেন সেটা নগর রাষ্ট্রকেন্দ্রিক। আবার অন্যদিকে রোমান যারা চিন্তাবিদ ছিলেন, যারা রাষ্ট্র শব্দে ব্যবহার করছেন সিভিটাস, এবং তাদের কাছেও রাষ্ট্রটা ছিল নগর রাষ্ট্র এবং তার আয়তন ছিল অতি ক্ষুদ্র, এখনকার মতো কিন্তু আধুনিক নয়। আবার আমরা ল্যান্ডটাক শব্দটা ইউজ করতে দেখি। আবার টিউটানেরা স্ট্যাটাস শব্দ ইউজ করতো রাষ্ট্রের বদলে, এবং অনেকে মনে করছে এই স্ট্যাটাস শব্দ থেকেই আবার স্টেট যে ধারণাটা, এই স্টেটের ধারণাটা এসেছে। তা সে যাই হোক, বিতর্ক আছে। বহু রাষ্ট্রবিজ্ঞানী বহু ধরনের রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। এ প্রসঙ্গে অধ্যাপক সুলেজ একখানা সুন্দর বা চমৎকার মতামত দিচ্ছেন। সুলেজ বলছেন, আজ পর্যন্ত যত রাষ্ট্রবিজ্ঞানীরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। তাহলে বুঝতে পারছো রাষ্ট্রবিজ্ঞানী কিন্তু প্রচুর, এবং তারা যদি একটা করে সংজ্ঞা দেয় তাহলে রাষ্ট্রের কত সংজ্ঞা হতে পারে। তা আমরা তো এত সংজ্ঞা নিয়ে আলোচনা করব না, এর মধ্যে থেকে বেছে বেছে কয়েকটা সংজ্ঞা আমরা আলোচনা করব। তা দেখো, ডেভিড ইস্টার্ন বলছেন, আজ পর্যন্ত যতগুলো সংজ্ঞা পাওয়া গেছে তার মধ্যে 145টা সংজ্ঞা কিন্তু গ্রহণযোগ্য। অর্থাৎ 145 জন যে সংজ্ঞাগুলো দিয়েছেন সেগুলোও কিন্তু রাষ্ট্রের একটা অথেন্টিক সংজ্ঞা আমরা বলতে পারি। কিন্তু 145টা সংজ্ঞার মধ্যেও কিন্তু কোনো কোনো সংজ্ঞা কোনো একটি বিষয়ের উপরে বেশি আলোকপাত করেছে, কোনো একটি বিষয়ের উপর আলোকপাত করেনি। তা সেই বিষয়ে আমরা আলোচনার আগে আমরা জানবো অ্যারিস্টটল রাষ্ট্র সম্পর্কে কি বলছেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, আমরা সকলেই জানি রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। তিনি বলছেন, পূর্ণাঙ্গ এবং স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ তিনি বলছেন, জীবনকে ভালোভাবে বাঁচার জন্য, সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য কতগুলি পরিবার বা গ্রাম যখন একত্রিত হয়ে একসাথে থাকতে শুরু করে তাকেই বলা হয় রাষ্ট্র। তো এইভাবে রাষ্ট্রের ধারণা দিচ্ছেন অ্যারিস্টটল। এর মধ্যে কিছুটা সত্যতা রয়েছে। আমরা সুখে সমৃদ্ধিতে বাঁচার জন্য কিন্তু রাষ্ট্র গড়ে তুলি, কিন্তু
কতগুলি ছোট ছোট পরিবার ও গ্রাম একত্রিত হবে এটাও সত্য, কিন্তু রাষ্ট্রের কি কাজ হবে, রাষ্ট্রের কি ভূমিকা হবে, এসব বিষয় নিয়ে কিন্তু অ্যারিস্টটল আলোকপাত করলেন না। তাই কিছু অংশে অ্যারিস্টটলের সংজ্ঞাটা নেওয়া যায়, কিন্তু পুরোপুরি অর্থে কিন্তু নেওয়া যায় না। আবার আমরা যদি দেখি মার্কসের কথায়, কার্ল মার্কস, জার্মান দার্শনিক কার্ল মার্কস, তিনি বলছেন রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের যন্ত্র বা হাতিয়ার। শ্রেণী শোষণের যন্ত্র বা হাতিয়ার বলতে কি বলছেন? মার্কস বলছেন সমাজে দুটো শ্রেণী আছে, একটা গরিব আর একটা বড়লোক। তা বড়লোক শ্রেণীর হাতে ক্ষমতা থাকে এবং সেই শ্রেণী রাষ্ট্রযন্ত্রটাকে ব্যবহার করে, তার মাধ্যমে গরিবদের শোষণ করে। তা মার্কস এইভাবে একদিক থেকে রাষ্ট্রকে সংজ্ঞায়িত করছেন, অর্থাৎ তিনি বলছেন রাষ্ট্র হচ্ছে বড়লোকদের শোষণের হাতিয়ার, এইভাবে তিনি ব্যক্ত করছেন। তো এই দিক থেকেও কিন্তু আমরা মার্কসের সংজ্ঞাকে যথোপযুক্ত বলে স্বীকার করতে পারবো না। তা এই সব সংজ্ঞাগুলোর মধ্যে থেকে সব থেকে গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানে তুলে ধরছেন একজনের সংজ্ঞাকে, তিনি হচ্ছেন গার্নার। অধ্যাপক গার্নার যে সংজ্ঞা দিচ্ছেন, সেই গার্নারের সংজ্ঞাকে ম্যাক্সিমাম রাষ্ট্রবিজ্ঞানী বলছেন গ্রহণযোগ্য সংজ্ঞা। তা গার্নার কি বলছেন? গার্নার বলছেন রাষ্ট্র হচ্ছে স্বল্প সংখ্যক বা বহু সংখ্যক ব্যক্তিকে নিয়ে গঠিত এমন একটি জনসমাজ, যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে আংশিক বা সম্পূর্ণরূপে মুক্ত, যার একটি সুনির্দিষ্ট শাসন ব্যবস্থা আছে, আর যে শাসন ব্যবস্থার প্রতি যে অধিবাসী রয়েছে, সেই অধিবাসীদের অধিকাংশই স্বভাবগত আনুগত্য প্রদর্শন করে থাকে। তাহলে এইভাবে গার্নার একটি গ্রহণযোগ্য সংজ্ঞা আমাদের সামনে তুলে ধরছেন। তাই যদি প্রশ্ন আসে রাষ্ট্র কি, 2 নম্বরের প্রশ্ন, তাহলে আমরা শুধুমাত্র সামান্য একটু ভূমিকার অবতারণা করব এবং শেষে গার্নারের সংজ্ঞাটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। তাহলে এইভাবে আমরা রাষ্ট্রের সংজ্ঞাকে আলোচনা করব। আশা করি বোঝা গেছে। যদি বোঝা না যায় কমেন্ট অপশানে চলে যাবে এবং সেখানে জানাবে কোন জায়গাটা বোঝা গেল না। আমি চেষ্টা করব পুনরায় আমি সেটাকে আবার বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, এরপরে চলো পরের পার্টটায় যাই, রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদান। তা দেখো, আমাদের যে মানব শরীর অর্থাৎ মানুষ, এই মানব শরীর গড়ে ওঠার জন্য বিভিন্ন উপাদানের প্রয়োজন। যেমন আমাদের নাক রয়েছে, কান রয়েছে, চোখ রয়েছে, হাত রয়েছে এবং প্রত্যেকটা অঙ্গেরই এক একটা কাজ রয়েছে। তা সেই সব অঙ্গগুলোকে নিয়ে একটি পারফেক্ট ম্যান বা একজন ভালো মানুষ। তা সেইভাবেই রাষ্ট্র সৃষ্টির পেছনেও কিছু উপাদান বা বৈশিষ্ট্য রয়েছে, যে উপাদানের মাধ্যমেই রাষ্ট্রটা গঠিত হয়। তা সেই উপাদানগুলো কি আমাদেরকে জেনে নিতে হবে। তা চলো সেই উপাদানগুলির দিকে আমরা চলে যাই। তা প্রথম আমরা যে উপাদানটা দেখব সেটা হচ্ছে জনসমষ্টি। তা জনসমষ্টি বলতে বোঝায় রাষ্ট্রের ভেতরের যে জনগণ তাদের কথা। তা রাষ্ট্র যেহেতু একটি মানবীয় প্রতিষ্ঠান, তাই জনসমষ্টি ছাড়া কিন্তু রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। জনসমষ্টি বলতে বোঝায় রাষ্ট্রের মধ্যে অবস্থিত সকল সচেতন নাগরিক বা জনগণকে। তাহলে এই জনসমষ্টি ছাড়া কিন্তু একটি সুসংগঠিত রাষ্ট্র গড়ে উঠতে পারে না। এবার দেখতে হবে জনসমষ্টি কত হওয়া প্রয়োজন। তা সেই নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলছেন অল্প জনসংখ্যা নিয়ে রাষ্ট্র গঠিত হতে পারে, আবার কেউ কেউ বলছেন অল্প জনসংখ্যা নিয়ে রাষ্ট্র গড়ে উঠতে পারে না, রাষ্ট্র গঠনের জন্য বৃহৎ জনসংখ্যার প্রয়োজন। তা এই নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমার রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন জনসংখ্যা এমন হওয়া প্রয়োজন যেটা খুব বেশিও হবে না, কারণ খুব বেশি হলে আমাদের রাষ্ট্রের যে সম্পদ, মানুষকে তো খেতে হবে, খাওয়ার জন্য তো সম্পদের প্রয়োজন, বাঁচার জন্য পোশাকের প্রয়োজন, যে সম্পদ, সেই সম্পদ যদি অপতুল হয় বা কম হয়, তাহলে বেশি জনসংখ্যা হলে কি হবে? মানুষ না খেয়ে মরে যাবে। আবার অল্প জনসংখ্যা হলে কি হবে? সম্পদ প্রচুর বেড়ে যাবে, সেই সম্পদ ঠিকভাবে ইউটিলাইজ করা যাবে না এবং নিরাপত্তার অভাব ঘটবে। যে উদ্বৃত্ত সম্পদ অর্থাৎ বেড়ে যাওয়া সম্পদগুলো থাকবে, সেই সম্পদ অধিকার করার জন্য অন্য দেশ থেকে লোক কিন্তু যে দেশে সম্পদ বেশি আছে সেই দেশে আক্রমণ করতে পারে। তাহলে এই নিরাপত্তাজনিত একটা সমস্যা থাকবে অল্প জনসংখ্যা হলে। আবার বেশি জনসংখ্যা হলে কিন্তু সম্পদের ঘাটতি দেখা যায়। তাই অল্প জনসংখ্যা প্রয়োজন ঠিক নয়, আবার বেশি হলেও সেটা ভালো নয়। তাহলে জনসংখ্যা এমন হওয়া প্রয়োজন যার সাথে সম্পদের সাযুজ্য থাকবে
এবং মানুষ ঠিকঠাকভাবে বেঁচে থাকতে পারবে। তা অ্যারিস্টটল বলছেন যে বেশি জনসংখ্যা হলে রাষ্ট্রের শাসনে অসুবিধা হয়, কারণ জনসংখ্যা বা জনগণ যদি বেশি হয় তাহলে রাষ্ট্র ঠিকঠাকভাবে শাসন করতে পারবে না, প্রত্যেকটা জনগণকে ঠিকঠাক সুবিধা প্রদান করতে পারবে না। আবার অনেকে বলছেন যে অ্যারিস্টটলের এই সংজ্ঞাটা ঠিক নয়, কারণ অল্প জনসংখ্যা হলে সেটা রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক। তা আমরা দু ধরনের জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রেই বর্তমানে দেখতে পাই। যেমন চীনের মতো প্রচুর জনসংখ্যা বিশিষ্ট দেশ আমরা যেমন দেখি, ভারতের মতো ব্যাপক জনবহুল দেশ আমরা যেভাবে দেখি, সেইভাবে অল্প জনসংখ্যা বিশিষ্ট সান ম্যারিনো দ্বীপকে দেখি, সান ফ্রান্সিসকো দেখি, এদের জনসংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়। মোনাকো দ্বীপকে দেখি, যেখানে জনসংখ্যা খুবই কম। তা এইরকম আমরা বিভিন্ন ছোট জনসংখ্যা বিশিষ্ট এবং বড় জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রকে দেখতে পাই। কিন্তু মেন ব্যাপারটা কি, জনসমষ্টি কিন্তু প্রয়োজন, জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। এবার জনসমষ্টিকে দুভাগে ভাগ করা হচ্ছে। জনসমষ্টি কি কি নিয়ে গঠিত হয়? এক হচ্ছে নাগরিক, আর দুই হচ্ছে বিদেশি। নাগরিক বলতে দেশে যারা রয়েছে, এবং বিদেশি বলতে বিদেশ থেকে যারা দেশে এসে বসবাস করছে। তাহলে এই দুই ধরনের লোক নিয়ে কিন্তু জনসমষ্টি গড়ে ওঠে। তাহলে আমরা প্রথম উপাদান দেখলাম, যাকে ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না, সেটি হচ্ছে জনসমষ্টি। নেক্সট যে পয়েন্টটা বা যে উপাদানটার প্রতি আমরা দৃষ্টি নিক্ষেপ করবো, সেটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কিন্তু কখনোই রাষ্ট্র গঠিত হতে পারে না। অর্থাৎ একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে বা কিছু মানুষ যদি রাষ্ট্র গড়ে তোলে, তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট অঞ্চলে থাকতে হবে। যাযাবর শ্রেণীর মানুষেরা সেই জন্য কিন্তু রাষ্ট্র গড়ে তুলতে পারে না। আজ এখানে থাকলাম, কালকে অন্য জায়গায় থাকলাম, এই ধরনের লোক কি রাষ্ট্র গড়ে তুলতে পারে? অবশ্যই পারবে না। রাষ্ট্র গড়ে তুলতে গেলে একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট মানুষজনকে থাকতে হবে। তাই নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান। এবার এই নির্দিষ্ট ভূখণ্ড নিয়েও কিন্তু সমস্যা রয়েছে। কেউ কেউ বলছেন যে ক্ষুদ্র আয়তনের জনসংখ্যা বিশিষ্ট জায়গায় বা এলাকাই হচ্ছে সঠিক রাষ্ট্র। এর মধ্যে মত দিচ্ছেন রুশো। তিনি বলছেন অল্প জনসংখ্যা নিয়ে এবং অল্প আয়তনের রাষ্ট্রই হচ্ছে পারফেক্ট বা প্রকৃত রাষ্ট্র। আবার অন্যদিকে টিটিসকে বলছেন ক্ষুদ্র আয়তনের রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রের পাপের প্রতীক। ঠিক আছে, তাহলে দু ধরনের মতই আমরা দেখতে পাচ্ছি। টিটিসকে যেমন বলছেন যে ছোট আয়তনের যদি দেশ হয় সেটা সঠিক রাষ্ট্র নয়, আবার বড় আয়তনের যদি দেশ হয় তাহলে সেটা সঠিক হবে বলে মনে হয়। তাহলে এই দু ধরনের মতবিরোধ লক্ষ্য করা গেল। কিন্তু আমরা বর্তমানে দেখি ছোট রাষ্ট্রকেও আমরা দেখতে পাই, আবার বড় রাষ্ট্রকেও দেখি। যেমন আমরা যদি চীনের কথা বলি, চীনের কথাই যদি আমরা বলি, অনেক বড় রাষ্ট্র, অনেক বেশি জনসংখ্যা, ভৌগোলিক আয়তন অনেক বেশি। আবার আমরা ছোট রাষ্ট্রের কথা বলতে পারি, ইংল্যান্ডের কথা বলতে পারি, ফ্রান্সের কথা বলতে পারি। এগুলো কিন্তু ছোট ছোট রাষ্ট্র, আয়তন অনেক ছোট। আচ্ছা, এবার নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে কি কি আসে সেগুলো আমরা জানবো। নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে রাষ্ট্রের মধ্যে অবস্থিত বিভিন্ন পাহাড়, পর্বত, নদ নদী, ভূপ্রকৃতি সব কিছুই কিন্তু চলে আসে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আলোচনা করতে হবে। এবার কেউ কেউ আলোচনা করতেন যে সমুদ্র উপকূল থেকে 15 নটিক্যাল যে দূরত্ব, সেই দূরত্বটা রাষ্ট্রের আয়তনের মধ্যে আসে। আবার কেউ কেউ বলছেন নটিক্যাল দূরত্ব 10 হলেও সেই আয়তনের মধ্যেও কিন্তু রাষ্ট্র এসে যায়। তাহলে সেই বিষয়ে আমাদের বিবেচনায় আমরা যেটা জানবো যে নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কিন্তু রাষ্ট্র গড়ে উঠতে পারে না, এবং নির্দিষ্ট ভূখণ্ডে বলতে বোঝায় রাষ্ট্রের মধ্যে অবস্থিত নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত সব কিছুকে নিয়ে কিন্তু রাষ্ট্র গড়ে ওঠে। তাহলে আশা করি বোঝা গেছে। এরপরে 3 নম্বর উপাদান বা 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সরকার। আমাদের দেহ যেমন মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ মাথা ছাড়া যেমন দেহ অচল, সেইভাবে একটি রাষ্ট্রের মাথা হচ্ছে সরকার। রাষ্ট্র হচ্ছে একটি বিমূর্ত ধারণা, সেটাকে মূর্ত করে ওঠে, মূর্ত করে কিন্তু সরকার। রাষ্ট্র তো একটি জীবন্ত বস্তু নয়, সেটাকে জীবন্ত করে বা রাষ্ট্রের হয়ে যে কাজ করে তিনি হচ্ছেন সরকার। তাই মূর্ত হয় সরকারের মাধ্যমে। তা এই সরকার বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই সরকার কখনো এককেন্দ্রিক হয়, কখনো যুক্তরাষ্ট্রীয় হয়, কখনো রাষ্ট্রপতি শাসিত হয়, কখনো যুক্তরাষ্ট্রীয় হয়, কখনো গণতান্ত্রিক হয়, কখনো সমাজতান্ত্রিক হয়। এরকম বিভিন্ন রূপ আমরা দেখতে পাই।
কিন্তু সে যাই হোক, সরকারের কিন্তু প্রয়োজন, সরকার ছাড়া কিন্তু রাষ্ট্র গড়ে উঠতে পারে না। এবং সরকারের একটি বড় ভূমিকা থাকে, সেটা হলো জনগণের যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমন করা। আবার কোনো জনগণ যদি ভুলভাল কাজ করে থাকে, সেই কাজের রাশ টানার ক্ষমতা কিন্তু সরকারের থাকে। অর্থাৎ জনগণকে সঠিক পথে পরিচালিত করার এবং জনগণের হয়ে ভাবার যদি কেউ থাকে, তিনি হচ্ছেন সরকার। মানুষের জনকল্যাণমুখী কাজগুলো করে থাকে সরকার, যার মাধ্যমে রাষ্ট্র কি হয়, রাষ্ট্রের উন্নতি ঘটতে থাকে। তাই একটি রাষ্ট্র গঠনের জন্য অবশ্যই সরকারের প্রয়োজন, সরকার ছাড়া কিন্তু রাষ্ট্র গড়ে উঠতে পারে না। তাই এই বিষয়টা আমরা দেখলাম। তা সরকারের বিভিন্ন রূপ, এ বিষয়ে তো আমি আলোচনা করলাম। সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক এরকমই হয়ে থাকে। এছাড়াও সরকারের বিভিন্ন বিভাগ রয়েছে, সেই বিভাগগুলোর মাধ্যমে সরকার তার কাজ করে। যেমন আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি বিভাগের মাধ্যমেই মূলত সরকার তার কার্য সম্পাদন করে থাকে। আচ্ছা, এরপরে আমরা যাব পরের পয়েন্টে, যেটা হচ্ছে সার্বভৌমিকতা। এটিও রাষ্ট্রের অন্যতম মূল বা গুরুত্বপূর্ণ উপাদান। সার্বভৌমিকতা বলতে সাধারণভাবে বোঝায় রাষ্ট্রের চরম বা চূড়ান্ত ক্ষমতাকে, যে ক্ষমতা মাধ্যমে রাষ্ট্র শেষ কথা বলবার অধিকার রাখে। অর্থাৎ রাষ্ট্র যদি এখন বলে, এই কিছুদিন আগে বললো আমাদের ভারতবর্ষে, কাল রাত 12টা থেকে 500 টাকার যে নোট এবং 1000 টাকা যে নোট, সেই নোট অচল হয়ে যাবে। তাহলে রাষ্ট্র যে সিদ্ধান্তটা নিল, সেই সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হলো, কারোর কিছু কিন্তু বলার থাকলো না। এই যে শেষ সিদ্ধান্তটা নেওয়ার যে চরম ক্ষমতা সরকারের বা রাষ্ট্রের, এই যে চরম ক্ষমতা, এই চরম ক্ষমতাটাকে বলা হচ্ছে সার্বভৌমিকতা। অর্থাৎ এই সার্বভৌমিকতার বলে রাষ্ট্র চরম এবং চূড়ান্ত ক্ষমতা মানুষের ওপরে প্রয়োগ করতে পারে, তার বিপক্ষে বলার ক্ষমতা মানুষের থাকে না। এই চরম ক্ষমতাটাই হচ্ছে সার্বভৌমিকতা। এই সার্বভৌমিকতা দু ধরনের হয়ে থাকে, এক হচ্ছে অভ্যন্তরীণ এবং দুই হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমিকতা কি? অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে বোঝাচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রাষ্ট্রের চরম ক্ষমতা প্রয়োগের যে ক্ষমতাটা, সেটাই হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমিকতা। অর্থাৎ রাষ্ট্রের ভেতরে, ভারতবর্ষ ধরো রাষ্ট্র, ভারতবর্ষের মধ্যে শেষ কথা বলার অধিকার কার? শেষ কথা বলার অধিকার রয়েছে ভারত রাষ্ট্রের। আর ভারত রাষ্ট্র তো নিজে বলতে পারে না, ভারত রাষ্ট্রের হয়ে সরকার সেই ক্ষমতাটা প্রয়োগ করে। এই যে ভারতের অভ্যন্তরে যে ক্ষমতা প্রয়োগের অধিকার, সেটাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমিকতা। আর বাহ্যিক সার্বভৌমিকতাটা কি? বাহ্যিক সার্বভৌমিকতা হচ্ছে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ততা। অর্থাৎ বাইরের রাষ্ট্র আমাদের ভারতবর্ষের উপরে কোনো মতামত দিলে আমরা কি সেটা মেনে নেব? অবশ্যই নেব না। এই যে ক্ষমতাটা, বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্তি বা নিয়ন্ত্রণবিহীনতা, এটাকেই বলা হচ্ছে বাহ্যিক সার্বভৌমিকতা। তাহলে সার্বভৌমিকতা দু প্রকার আমরা বুঝলাম, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। তাহলে এই সার্বভৌমিকতা যদি একটি রাষ্ট্রের না থাকে, তাহলে সেটিকে রাষ্ট্র বলাই যাবে না। এটি হচ্ছে রাষ্ট্রের মূল উপাদান। সার্বভৌমিকতার মাধ্যমেই রাষ্ট্র চূড়ান্ত ক্ষমতা ভোগ করে এবং চূড়ান্ত মতামত প্রদর্শন করতে পারে। তাহলে এই চারটে মূল উপাদানকে আমাদের লিখতে হবে, এবং এই চারটে মূল উপাদান ছাড়াও অন্যান্য আমরা কিছু কিছু উপাদান দেখতে পাই, সেগুলো নিয়েও একটু করে আলোচনা আমাদের করে দিতে হবে। সেগুলো কি কি আমরা দেখে নেব। তা পরের পয়েন্ট হচ্ছে, দেখো, স্থায়িত্ব। স্থায়িত্ব বলতে কি বোঝাচ্ছে? স্থায়িত্ব বলতে বোঝাচ্ছে যে রাষ্ট্রের স্থায়িত্ব নেই, তাকে রাষ্ট্র বলা যায় না। দেখো, একটি দেশের বা একটি রাষ্ট্রের মধ্যে সরকার কিন্তু সর্বদা পরিবর্তনশীল। আজকে এই সরকার এলো 5 বছরের জন্য, পরবর্তীকালে অন্য সরকার আসবে। কিন্তু মানুষের মধ্যে যে স্থায়িত্ব বা রাষ্ট্রের যে স্থায়িত্ব, রাষ্ট্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে না বা রাষ্ট্রের অবলুপ্তি ঘটছে না, ঘটছে সেই সরকার। রাষ্ট্র কিন্তু থেকে যাচ্ছে, ভারতবর্ষের জায়গায় রয়েছে, কিন্তু যে সরকার সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। যেমন দেখছি বর্তমানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে বিজেপি সরকার, পরবর্তীকালে অন্য কোনো সরকার আসতেই পারে। কিন্তু ভারতবর্ষ কি বিলীন হয়ে যাবে বা ভারতবর্ষের নামটা কি চেঞ্জ হয়ে যাবে? ভারতবর্ষের অস্তিত্ব কি বিলোপ হয়ে যাবে? যাবে না। ভারতবর্ষের জায়গাতেই থাকবে, কিন্তু সরকার পরিবর্তনশীল হবে। তাই স্থায়িত্ব একটি মূল বৈশিষ্ট্য। রাষ্ট্র হবে অবশ্যই স্থায়ী, স্থায়িত্ব ছাড়া কিন্তু একটি রাষ্ট্র গড়ে উঠতে পারে না। আশা করি বোঝা গেছে। এর পরের পয়েন্টটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি। একটি রাষ্ট্র গঠনের পিছনে অন্যান্য রাষ্ট্রের সাহায্যের বা স্বীকৃতির প্রয়োজন হয়। যেমন বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। এই বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়, এই স্বাধীনতা হওয়ার পিছনে কিন্তু আমাদের ভারতবর্ষের একটি বড় ভূমিকা ছিল।
ইন্দিরা গান্ধী ব্যাপকভাবে সমর্থন করেছিলেন এবং শুধুমাত্র ভারতবর্ষ নয়, পাশাপাশি অন্যান্য রাষ্ট্রদের স্বীকৃতির মাধ্যমে কিন্তু বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। সেইভাবে চীন, ভারতবর্ষ এরাও যখন স্বাধীন হয়, চীন স্বাধীন হয় 1949 সালে, 1947 সালে ভারত স্বাধীন হয়। এই যে স্বাধীন হয়, এদের পেছনেও কিন্তু অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি ছিল। অন্যান্য রাষ্ট্ররা যখন স্বীকৃতি দিয়েছে তখনই কিন্তু ভারতবর্ষ, চীন, বাংলাদেশ এরা আলাদা রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে। এবার বলা যাবে যে আন্তর্জাতিক স্বীকৃতি বলতে কি সমগ্র বিশ্বের যত রাষ্ট্র আছে সবার স্বীকৃতি, সেটা নয়। বেশিরভাগ রাষ্ট্রই যদি স্বীকৃতি দেয় সেটিকে রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, তাহলে সেটি একটি আলাদা রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে। তাহলে এই আন্তর্জাতিক স্বীকৃতি মুখ্য না হলে একটি গৌণ ভূমিকা পালন করে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে। তাহলে দেখলাম আন্তর্জাতিক স্বীকৃতি কী এবং আমরা মোটামুটি বুঝলাম। এরপরে শেষ পয়েন্ট হচ্ছে জাতীয়তাবাদ। মানুষের মধ্যে যদি জাতীয়তাবাদ হচ্ছে এমন একটি চেতনা যার মাধ্যমে রাষ্ট্র গড়ে উঠতে পারে, অর্থাৎ আমাদের মধ্যে যদি আমরা ভারতবাসী এই চেতনাই না থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমাদের দেশের প্রতি কোনো প্রেম আসবে না, রাষ্ট্রের প্রতি কোনো ভালোবাসা থাকবে না, আমরা দেশের উন্নতির জন্য কোনো কাজ করতে পারবো না। তাহলে একটা সুসংগঠিত রাষ্ট্র কখনোই গড়ে উঠবে না। যদি দেশের জনগণের মধ্যে জাতীয়তাবাদের আদর্শ থাকে তাহলে কিন্তু একটা সুসংগঠিত রাষ্ট্র গড়ে উঠতে পারে। তাহলে এই জাতীয়তাবাদ ছাড়া বা জাতির প্রতি যে দেশের প্রতি জাতিদের দেশের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা ছাড়া কিন্তু একটি রাষ্ট্র কখনোই গড়ে উঠতে পারে না। তাহলে আমরা দেখলাম মোটামুটি এই 7খানা বৈশিষ্ট্যকে। এর মধ্যে 4টে বৈশিষ্ট্যের কথা গার্নার বলছেন এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো অন্যান্য যে রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছেন তাদের আলোচনার মধ্যে উঠে এসেছে। তাহলে এই উপাদানগুলি সম্পর্কে একটা ছোট্ট উপসংহার আমরা শেষে বলবো। এই উপাদানগুলির মধ্যে কেউ কেউ বলছেন প্রথম 4টে শ্রেষ্ঠ, কেউ বলছেন সার্বভৌমিকতা শ্রেষ্ঠ, আবার কেউ কেউ বলছেন সকল উপাদানগুলোই শ্রেষ্ঠ। তা আমরা উপসংহারে বলবো সব উপাদানগুলি একটির সঙ্গে আরেকটির গুরুত্ব অপরিহার্য। কারণ একটি উপাদানকে বাদ দিয়ে রাষ্ট্র গড়ে উঠতে পারে না, সকল উপাদানের সমাহারেই কিন্তু রাষ্ট্র গড়ে উঠেছে। তাই কোনোটা কম কোনোটা বেশি সেদিকে আলোকপাত না করলে আমরা বলবো যে প্রত্যেকটি উপাদান হচ্ছে অপ্রতুল এবং প্রত্যেকটি উপাদানেরই ভূমিকা রয়েছে রাষ্ট্র গড়ে ওঠার পেছনে। কোনো একটি পার্টিকুলার বৈশিষ্ট্যকে নিয়ে কিন্তু রাষ্ট্র গড়ে উঠতে পারে না। তাহলে এই বলে কিন্তু আমরা প্রশ্নটাকে শেষ করতে পারি। তাহলে আজকে আমরা রাষ্ট্র এবং রাষ্ট্রের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা রাষ্ট্র এবং অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের যে পার্থক্য সেটা নিয়ে আলোচনা করব 2022-এর জন্য। সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তা যাই হোক, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। লাইক করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং কী ধরনের ভিডিও পেতে চাইছো অবশ্যই কমেন্ট অপশন গিয়ে জানাও। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই থাকুক, দেখা হবে পরবর্তী ভিডিওতে।